কত ধানে কত চাল এবার সম্ভবত বুঝবেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা মন্ত্রী বিজয় শাহ। কর্নেল সোফিয়া কুরেশির নাম না করে তিনি যে ভাষণ দিয়েছিলেন তা নিয়ে সারা দেশে ছিছিৎকার পড়ে গিয়েছে। তিনি পরে দুঃখ প্রকাশ করে ভেবেছিলেন পার পেয়ে গেলেন, কিন্তু তা আর হলো না। জব্বলপুর হাইকোর্ট স্বতঃস্ফূর্তভাবে এই মামলা হাতে নিয়ে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাকে নির্দেশ দিয়েছে যে এই বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে হবে। শুধু তাই নয়, কোন কোন ধারায় এই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা হতে পারে তাও নির্দিষ্ট করে দিয়েছে অতুল শ্রীধরন এবং অনুরাধা শুক্লার বেঞ্চ। এই বিজয় শাহ বরাবর ঘৃণার বিভাজনের রাজনীতি করতে অভ্যস্ত। বরাবর বিজেপি শীর্ষ কর্তার দয়ায় তার গায়ে আঁচটি পড়েনি। যদিও একবার শাস্তি হয়েছিল, তবে এবার তিনি জাল কেটে বেরোতে পারবেন কিনা তা ভেবে রাতের ঘুম তারই উড়ে গিয়েছে। জব্বলপুর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে কদর্য এবং কুৎসিত ভাষায় তিনি এক সেনা অফিসারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এই বক্তব্যকে নর্দমার ভাষা বলা যেতে পারে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য গাটার্স। তা বিপজ্জনক, মারাত্মক রকমের বিপজ্জনক। বেঞ্চের পর্যবেক্ষণ প্রাথমিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ড সংহিতার 152 নম্বর ধারা প্রযুক্ত হতে পারে, যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাবাস। অর্থাৎ তার ভাষণে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতি বিনষ্ট হওয়ার বীজ সুপ্ত আছে। শুধু তাই নয়, 196 ধারাতেও অভিযোগ আনা যেতে পারে তার বিরুদ্ধে। এই 196 ধারাতে বলা হয়েছে, যেসব মানুষ ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ, শত্রুতা বাড়াতে সাহায্য করে, তাদের বিরুদ্ধে এই ধারা আনা যেতে পারে। এবং এই ধারা আনার অর্থ হচ্ছে, যিনি অভিযুক্ত তিনি সমাজে শান্তি বিঘ্নিত করতে চেয়েছেন। তিনি কি বলেছিলেন মিস্টার শাহ? তিনি বলেছিলেন, যে জঙ্গিদের পাঠানো হয়েছিল পেহেলগাঁওয়ে পর্যটকদের মারার জন্য, মোদিজি তাদেরই বোনকে পাঠিয়ে দিয়েছিলেন জঙ্গিদের শায়েস্তা করতে। অর্থাৎ মোদিজি যাকে পাঠিয়েছিলেন, অর্থাৎ কর্নেল সোফিয়া কুরেশি, তিনি হচ্ছেন আদর্শে জঙ্গিদের বোন। এই কথা শুনে হাইকোর্ট আর নিজেদের স্থির রাখতে পারেনি। হাইকোর্টের পর্যবেক্ষণ, এই ভাষণ এই দেশে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভাজনের পাটটাকে চালিয়ে দিতে উৎসাহ যোগাবে। বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সঙ্গী সাথীদের লাগাম টানতে শেষ পর্যন্ত আদালতকেই কড়া পদক্ষেপ করতে হলো। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি আমার এপিসোডে। বিজয় শাহর মতো বিজেপি নেতা মন্ত্রীরা দেশ জুড়ে যেভাবে বিদ্বেষের বিষ ছড়িয়ে দিয়েছেন, তারা হয়তো এবার আদালতের রক্তচক্ষু দেখে থামবেন এবং গণতান্ত্রিক সেকুলার সংবিধানকে মর্যাদা দিতে বাধ্য হবেন। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, আর প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি হব। তার সঙ্গে যদি শেয়ার করেন, কমেন্ট করেন, আর নোটিফিকেশন আইকনটা যেটা নিচে আছে সেটা যদি অন করে দেন, তাহলে আমার খানিকটা লাভ হবে, আপনাদেরও লাভ হবে, আমরা একসঙ্গে থাকতে পারবো। কারণ আমি যত এপিসোড করব আপনাদের কাছে তার ইনফরমেশনটা, নোটিফিকেশনটা যাবে। একটা বড় ধরনের বিপর্যয় যাকে বলা হয়, একটা কিনারা থেকে আমরা ফিরে এসেছি কিনা আমরা জানি না, মোটামুটি সেখান থেকে খানিকটা পিছিয়ে এসেছি। এটা খুব আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয়। ভারত এবং পাকিস্তান প্রায় যুদ্ধের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু যুদ্ধ হয়নি, সংঘাত হয়েছে, প্রবল সংঘাত হয়েছে। এবং ভারতবর্ষের যে সেনা, তারা প্রকৃতই অর্থেই বীর বিক্রমে লড়াই করেছে এবং পাকিস্তানকে যা শিক্ষা দেওয়ার দিয়েছে, যদিও পাকিস্তান সে কথা স্বীকার করছে না। আবার একই সঙ্গে আমাদের যে বিশাল গতি মিডিয়া, তারা এমন ভাবেই প্রচার করেছে তাতে ভারতের, মানে আমাদের দেশের মিডিয়ার মুখ পুড়েছে এবং অত্যন্ত অন্যায় কাজ তারা করেছে। এমন কাজ করেছে যে যাকে আমাদের
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় ছিলেন। একদিকে তিনি সম্পাদক ছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেসে, অত্যন্ত শিক্ষিত, প্রাজ্ঞ এবং সমস্ত দিক থেকে। তিনি বলেছেন এরা যে কাজটা করেছে, এই গদি মিডিয়া ভারতে, তারা অপরাধের মতন কাজ করেছে, অপরাধমূলক কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এত দূর কথা বলেছেন তিনি। আর শুধু তাই নয়, তিনি আরো একটা জিনিস অ্যাড করেছেন। তিনি আর গদি মিডিয়াতে থাকেন, তিনি সরাসরি বলছেন এরা হচ্ছে মোদি মিডিয়া। আমাদের প্রধানমন্ত্রী যদি চান তাহলে তাকেও কিছু বলতে হবে না, তার পিয়ন যদি গিয়ে বলে দেয় এই সমস্ত বকবাস বন্ধ করো, তাহলে এরা সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দেবে। এদের এতই সাহস, এরা এত বড় বড় সমস্ত সাংবাদিক। এইসব সাংবাদিকদের আমরা পূজ্য মনে করেছি। আমরা একটা সময় আমাদের যারা ছিলেন সত্যিই পূজ্য লোক, তাদের কাছে গেলে মাথায় হেঁট হয়ে যেত। আর এরা আমাদের দেশটার মাথায় হেঁট করে দিচ্ছেন। এত অপবাদ ভাবা যায় না। যাই হোক, আমি সেই জিনিস নিয়ে বলতে আসিনি। আমি আজকে বলতে এসেছি মিস্টার ট্রাম্পের কথা দিয়ে শুরু করছি। এই আমাদের দেশে আপনারা যারা জানেন, অনেকেই জানেন, দেখবেন থানার বড়বাবু হন না, এই থানার বড়বাবুদের একটা স্বভাব থাকে, এসেই প্রথমে ভয়ঙ্কর হম্বিতম্বি শুরু করে। ভয়ঙ্কর হম্বিতম্বি। হম্বিতম্বি শুরু করেন কেন? একে ধরেন, ওকে ধরেন, চোর ধরেন, ডাকাত ধরেন, তাকে পেটান, ওকে পেটান, যাচ্ছে তাই করেন, রেড করেন। কেন রেড ঠিক করেন? আমার এই মিস্টার ট্রাম্পকে দেখে তাই মনে হয়। তিনি এসেই হম্বি তম্বি করে, একদিকে ভারত, একদিকে পাকিস্তান, একদিকে চীন, একদিকে সেই কানাডা, সবাইকে, মেক্সিকো, সবাইকে ধমক ধামক, এই বাড়িয়ে দেবো, এই করে দেবো। আলটিমেটলি বড়বাবুরা আবার অনেক সময়, আমি সব বড়বাবুরা কিছু খারাপ মনে করবেন না, অনেক তার মধ্যে ভালো আছেন। আমি আমি যাদের কথা বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর যারা ভালো তারাও বুঝতে পারছেন কাদের কথা বলছি। সেই বড়বাবুরা আবার তখন আবার রেটটা ঠিক করে দেন। ঠিক এই আমাদের মিস্টার ট্রাম্প হচ্ছেন তাই। এসেই বললেন চীনকে এত% ট্যারিফ দিতে হবে, কর। আবার তারপরেই বললেন 100% কমিয়ে দিলাম। এই তিনি আবার বললেন ভারত পাকিস্তানকে তিনি এক করে দিয়েছেন, একটা ব্র্যাকেটে করে দিয়েছেন। তিনি নাকি জানেন যে এরা 1000 বছর ধরে যুদ্ধ করছে, তিনি জানেন এদের মধ্যে তিনি মাথা গলাতে পারেন, সব তিনি বুঝে যান। আসলে কে তাকে গুরুত্ব দেয় বলুন না? পরে তিনি নাকি দুপক্ষকে ডেকে বসালেন, আমি তোমাদের কথা দিচ্ছি আমার আমলে তোমাদের ব্যবসায় কোনো ক্ষতি হবে না। ওরে বাবা, তিনি আমাদের জানিয়ে দেবেন। বাহ ট্রাম্প বাহ। এরপর মোদি, আমাদের প্রধানমন্ত্রী মোদি আসলে নামলেন। আপনারা জানেন, সবাই শুনেছেন, মন কি বাত বলেছেন, কিন্তু আবার আমি আগের দিন যেটা বলেছিলাম এক্স্যাক্টলি সেটা, মনের কথাটি বললেন না। আমি আগেই বলেছি, তিনি এই ট্রাম্প সাহেবের মোড়লি নিয়ে একটি কথা বললেন না। বললেন না যুদ্ধবিরতি হয়েছে তার শর্তগুলো কি। তিনি এও বললেন না এত হাঁক ডাক করে মাঠে নেবে 3.5 দিনে কেন সবকিছু গুটিয়ে চলে এলাম আমরা। বলেছেন যেগুলো সেগুলো আমরা জানি, আমি সে কথা বলছি না। আমরা যেটা বলছি যে পাকিস্তানি সেনাদের মস্ত শিক্ষা যেখানে দেওয়া যেত, সেখানে পাক সরকারকে সবক শেখানো যেত, সেখানে কিনা আমরা পাকিস্তানকে উৎসবের আনন্দ পালনের সুযোগ দিয়ে চলে এলাম। না, আমি মোটেই যুদ্ধ চাই না, একেবারেই নয়। কিন্তু যুদ্ধ বিরতির বাঁশিটা কে বাজালেন? সেটা বাজানোর কথা ছিল পাকিস্তানে, সাদা পতাকা রেলে। আর ভারত বলতো ঠিক আছে তোমরা বসো, আমরা যা যা শর্ত দিচ্ছি শুনে নাও। হলো না। কে বাঁশি বাজালেন? মহামতি ট্রাম্প। তারপরে কে এসে বললেন সবার সামনে সে কথা? ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, যুদ্ধবিরতির কথা। ঠিক আছে, তারপরে আবার পাকিস্তান হামলা চালানো। তাহলে ধরে নিতে হয় তারা জানিয়ে দিল যে এই সমস্ত যুদ্ধবিরতির কথাটা তারা বলেনি, আর না হলে তারা বলে দিল ভারতকে জনসমক্ষে অসম্মান করার জন্য তারা এই হামলা চালিয়েছে। আমার বক্তব্য সেটাও নয়। প্রধানমন্ত্রীর কি উচিত ছিল? তার উচিত ছিল ব্যাখ্যা দেওয়া। তিনি কি করলেন? তিনি ব্যাখ্যা দিলেন না। তার পরের দিন তিনি চলে গেলেন আদমপুর বিমান ঘাঁটি। আমি সেটা পরে আসছি, তার আগে দেখুন কে ব্যাখ্যাটা কে দিলেন। ব্যাখ্যা দিলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি কি বললেন? ভারত এমন আক্রমণ করলো তাদের এয়ারবেসে, তাদের বিমান ঘাঁটিতে, যে তারা বাধ্য হলো
সমস্ত কিছু যুদ্ধ থামাতে। ঠিক আছে, হতে পারে, এটা প্রধানমন্ত্রী বলবেন না কেন? এত বড় কথাটা কেন একজন মুখপাত্র বলবেন? কখনো দেখতে পাচ্ছি আমরা সেনাদের দিয়ে, কখনো আমলাদের দিয়ে, কখনো মুখপাত্র দিয়ে এই সমস্ত বলানো হচ্ছে। এত বড় ঘটনা কেন প্রধানমন্ত্রী বলবেন না? অন্তত প্রতিরক্ষা মন্ত্রীও বলতে পারেন, কিন্তু তিনি আবার প্রধানমন্ত্রীর কথা ছাড়া তো নড়তে পারবেন না, কেউই নড়তে পারেন না। একটি তো পোস্ট আমরা জানি, এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি যেটা বলে, কেন্দ্রের ক্ষেত্রে আরো বেশি, আরো অনেক বেশি। এই কথাটা ভালো বলেছেন অরুণ শৌরী। তিনি বলেছেন দেশে তো সরকার নেই, দেশে তো প্রধানমন্ত্রী আছেন, তিনি সরকার, তিনি যা বলবেন তাই শেষ কথা। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে একটা কারণেই এরা বলছেন না, বা প্রধানমন্ত্রীও হয়তো বলছেন না, বা বারণ করেছেন অন্যদের, বিশেষ করে তিনি যদি বা মন কি বাত বলেছেন, অন্যদের বারণ করে দিয়েছেন, কারণ এই সমস্ত মন্ত্রীদের আর এই যে বিজেপির মুখপাত্রদের বিশ্বাসযোগ্যতাটা তলানিতে চলে গিয়েছে। জয়সওয়ালের কথা যেটা বললাম ওখানে, পরে কে গেলেন? গেলেন প্রধানমন্ত্রী। কোথায় গেলেন? বললাম আদমপুর বিমান ঘাঁটি। সেখানে গিয়ে তিনি কি বললেন? তিনি বললেন অপারেশন সিন্দুর was not an ordinary mission. It was a display of India's intent, policy and decisiveness. তিনি বললেন এটা হচ্ছে ভারতের যে যে সাংঘাতিক একটা 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 আমরা যে কত বড় রাষ্ট্র, এবং তা আমাদের ভেতরে যে কি অদম্য ইচ্ছা, আমাদের যা নীতি এবং আমরা যা প্রতিজ্ঞা করি সেটাই করি, এই ধরনের, সেইটা প্রমাণ করবার জন্য হলো অপারেশন সিন্দুর। এবং তিনি এটাও বলেছিলেন, আমরা শুনেছি সোমবার তিনি বলেছিলেন যে আর একটা ঘটনা যদি ঘটে জঙ্গিদের, তাহলে আবার যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধ হবে অল আউট ওয়ার, শেষ যুদ্ধ। তাহলে আবার এই দিন আবার কি বললেন? তিনি এই দিন বললেন ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ বুদ্ধা অ্যাজ ওয়েল অ্যাজ গুরু গোবিন্দ সিং জি। বুদ্ধের দেশ, গুরু গোবিন্দ সিংহের দেশ, এবং taking up arms for the establishment of our dharma is our tradition. তারপরেই তিনি ফিরে এলেন, স্বধর্মে ফিরে এলেন। স্বধর্ম কোথায়? সেই আপনি ইঙ্গিতেই বুঝতে পারবেন। বুদ্ধের কথা তুললেন, গুরু গোবিন্দ সিং এর কথা তুললেন, কিন্তু এই যে এই যুদ্ধে একাধিক যে মুসলিম সেনা মারা গেল, আমরা জানি কর্নেল সোফিয়া কুরেশিকে দিয়ে বলাতে হলো যে কিভাবে তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের ভারতীয় সেনা কিরকম বীর বিক্রমে লড়াই করেছে। এটা মনে পড়লো না, তার একবারও মনে হলো না এটা বলি। কেন বলবে? তিনি তো এটাই শিখিয়েছেন, এটা রক্তে চলে গিয়েছে। কিরকম ভাবে রক্তে গিয়েছে? তিনি এমন ভাবে শিখিয়েছেন, অন্য কেউ দেখতেই পারে না। ভক্ত মানে মোদি ভক্ত, এখন অন্ধ ভক্ত মানে বিজেপি ভক্ত নয়, আরএসএস ভক্তও নয়, মোদি বলছেন অতএব সেটাই ঠিক। অদ্ভুত একটা কাল্ট। মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় সিং কি বলেছেন? তিনি বললেন, জনসমক্ষে বলছেন, শুনুন কি সাংঘাতিক কথা, আপনারা শুনলে কানে আগুন দেবেন। তিনি বলছেন, পহেলগামে পাকিস্তান আমাদের দেশের মহিলাদের সিঁদুর মুছে দিতে যেসব জঙ্গি পাঠিয়েছিল, মোদিজি তাদেরই বোনকে পাঠিয়ে দিয়েছেন ওদের সর্বনাশ করতে। ভাবুন কথাটা, মাথায় ঢুকলো কি আপনাদের? কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে এই কথা তিনি বলছেন, এই কথা তিনি বলছেন। বিরোধীটা ছাড়বে? সঙ্গে সঙ্গে কংগ্রেস মাঠে নেমেছে, স্বাভাবিক, নামবেই, তীব্রভাবে প্রতিবাদ করেছে। আগে শুনুন তিনি কি বলেছেন, শুনুন। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाओ। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी।
देश का सम्मान, मान सम्मान और हमारी बहनों का सुहाग का बदला तुम्हारी जाति की, समाज की बहनों को पाकिस्तान भेजकर से अगर कोई ले सकता है। और उन्होंने कहा था, শুনলেন আপনারা কিরকম ভাবে বলছেন, তার কি বিক্রম, যেন মনে হচ্ছে তিনি যুদ্ধে গেছেন। কর্নেল সোফিয়া কুরেশি যান, এবং শুধু যাননি নয়, কিভাবে গেছেন সোফিয়া কুরেশি, কি বলছেন আপনারা শুনুন। এরপর আপনারা তাকে নেতা রাখবেন, মন্ত্রী করবেন, আরো উপরে নিয়ে যাবেন, তারপরে আবার একদিন হয়তো মালা পঠিয়ে বসাবেন। এত ভালো কাণ্ড করেছে পুলিশ। বাহ বাহ মোদিজি বাহ। তবে কংগ্রেস যখন বলেছে একে সরানো হোক, শুনুন। भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता और मध्य प्रदेश के मंत्री विजय शाह ने जिस नीचता से, निर्लज्जता से हमारी सेना की आन, हमारी सेना की बान और हमारी सेना की शान और देश की बहन कर्नल सोफिया कुरैशी पर जिस तरीके से अभद्र, नीच, निर्लज्ज और पाशविक टिप्पणी की है, उस पर इस नीच नेता को पहले तो माफी मांगनी होगी और भारतीय जनता पार्टी को इससे बर्खास्त कर देना चाहिए। आज देश में सेना है तो हम हैं, और ये नेता भारतीय जनता पार्टी के इसी सेना में हिंदू मुसलमान कर रहे हैं। এই কংগ্রেসের কথার পরে তখন বিভিন্ন বিভিন্ন দপ্তর থেকে, মন্ত্রক থেকেও ভেতরে ভেতরে ফিসফাস গুঞ্জন শুরু হয়েছে, মধ্যপ্রদেশে শুরু হয়েছে। এই বিজয় সিংকে একবার সত্যও হয়েছিল, আপনারা জানেন, অনেকে কাগজে বেরিয়েছিল। এই একই কারণে উনি সমস্ত সময় এই কাজটাই করে যান। কাকে এটা করেছেন? সমস্ত সময় উনি একটাই জিনিস জানেন, ঘৃণা ছড়াতে। উনি একা তো নন, ওনার সঙ্গে অনেকে আছেন, ঘৃণা ছড়াতে, বিভাজন ছড়াতে। ভাবছেন এইটা করে বোধহয় খুব ভালো হবে। একদিকে পাকিস্তানটা বিভাজনের জন্য ভেঙে তছনছ হয়ে গিয়েছে, সেখানে সেই যে ভেঙে গিয়েছে তারা জোড়া লাগাতে পারছে না। আর এই জোড়া লাগানোর কাজটা কে করছে জানে? এরাই জোড়া লাগিয়ে দেবে, পাকিস্তানকে এক করে দেবে এরাই, ভারতের বিরুদ্ধে কাজ করছে এরাই, এটা মাথায় রাখবেন। তারপরে খুব নরম হয়ে গিয়েছেন, যখন বিভিন্ন জায়গা থেকে মাথায় ঢুকেছে যে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তখন তিনি নরম করে বলছেন সোফিয়া কুরেশি নাকি ওনার বোনের মতো, তিনি যদি কাউকে আঘাত দিয়ে থাকেন তাহলে ভুল হয়েছে। শুনুন। यह बहन हमारी सगी बहन से बड़ी है, जिन्होंने राष्ट्र धर्म निभाते हुए जाति समाज से ऊपर जाके उन लोगों से बदला लिया। वो बहन हमारी सगी बहन से महत्वपूर्ण है, और मेरा ना तो ऐसा कोई मन था ना इच्छा थी, और उसके बावजूद अगर जोश में कोई बात निकल गई हो और किसी को बुरी लगी हो तो मेरा ना उद्देश्य था। फिर भी अगर किसी को लगी हो तो मैं दिल से एक बार नहीं 10 बार माफी मांगता। কিন্তু নরেন্দ্র মোদী আমাদের কি ন্যারেটিভ শোনাচ্ছেন, কিন্তু তাকে কে বোঝাবে? চরিত্র হনন আর ধর্মের রাজনীতি তো তার রক্তে। কার কথা শুনবেন তিনি? আর কে তাকে প্রশ্ন করবে? এখন তো দেশের সরকারই নেই। অরুণ সৌগী বলেছেন আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয় হোক নরেন্দ্র মোদী। ভালো থাকবেন সবাই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। কিন্তু ওই যে বললাম, শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।